আপনাদের সকলকে জিওড ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। এই অধ্যায়ের অন্তর্গত নদীর বিভিন্ন কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন তবে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়টি। প্রথমে আমরা জানব নদী কী। নদী বলতে একটি স্বাভাবিক জলধারাকে বোঝায়, যেটি কোনো একটি উচ্চ ভূমিরূপ থেকে ভূমির ঢাল অনুসারে নিম্ন ভূমিরূপের দিকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত হয় এবং অবশেষে সাগর বা হ্রদে মেশে বা অন্য কোনো জলাশয়ে পতিত হয়। এবার আমরা জানব নদী অববাহিকা কী। নদী অববাহিকা বলতে প্রধান নদী, তার উপনদী, তার শাখা নদী সব মিলিয়ে যে অংশটা বা যে টোটাল এরিয়াটার ভিতর দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলবো আমরা নদী অববাহিকা। অর্থাৎ যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী বিস্তার লাভ করে সেটাকে আমরা কি বলছি? নদী অববাহিকা। এবার জানবো জলবিভাজিকা কাকে বলে। জলবিভাজিকা বলতে বোঝায় দুটি নদীর মাঝে থাকা উচ্চ ভূমিরূপকে। তার মানে কি? জলবিভাজিকা কি করে? জলবিভাজিকা দুটি নদীকে একে অপর থেকে পৃথক করে। বোঝা যাচ্ছে বিষয়টা? সিম্পল ব্যাপার। যে ভূমিরূপটি দুটি নদীকে একে অপর থেকে পৃথক করে বা দুটি নদীর মাঝে অবস্থিত উচ্চভূমিকে আমরা কি বলবো? জলবিভাজিকা। এবার আমরা জানব ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা বলতে বোঝায় পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমি অঞ্চলে যখন নদীর সৃষ্টি হয় তার আগে বিভিন্ন শাখা নদী বা উপনদী একে অপরের সাথে মিলিত হয়ে প্রধান নদীর সৃষ্টি করে। অর্থাৎ ধারণ অববাহিকা হলো কি? উৎস অঞ্চলে বা নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত এলাকাকে কি বলবো? নদীর ধারণ অববাহিকা। এবার জানবো আদর্শ নদী কাকে বলে। আদর্শ নদী বলতে যে নদীতে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এই তিনটি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে আদর্শ নদী বলে। এবার জানব জলচক্রের অংশ হিসেবে নদীর গুরুত্ব। প্রথমে জেনে নেওয়া যাক জলচক্র কাকে বলে। বিভিন্ন অংশ অর্থাৎ সাগর, মহাসাগর, হ্রদ, জলাশয় ও মৃত্তিকার কৌশিক জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে এবং এই বৃষ্টির জল আবার প্রবাহিত হয়ে নদী, নালা, খাল, বিল, পুকুর, হ্রদ, সমুদ্র প্রভৃতিতে পতিত হয়। এই যে চক্রাকারে ঘনীভবন, বাষ্পীভবন, এই যে পর্যায়গুলো চলছে এই পর্যায়গুলিকে একত্রিত আমরা কি বলবো? জলচক্র। এবার তাহলে জেনে নেওয়া যাক জলচক্রের অংশ হিসেবে নদীর গুরুত্ব। আমরা জানি নদীর জল বাষ্পীভূত হয়, মেঘের সৃষ্টি করে, মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই বৃষ্টি আবার নদীর সাথে গিয়ে মিলিত হয়। সুতরাং এই যে চক্রাকার যে প্রসেস বা প্রক্রিয়া সেটা ক্রমাগত চলতেই থাকে। এক্ষেত্রে নদী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জলচক্রের অংশ হিসেবে নদীর গুরুত্ব অপরিসীম। এবার আমরা জানব নদীর বিভিন্ন গতি সম্পর্কে। নদীর প্রধানত তিনটে গতি রয়েছে। একটি হলো উচ্চগতি, যেটা কি পার্বত্য অঞ্চল বা উচ্চ ভূমিরূপ অঞ্চলে হয়। তারপরে মধ্যগতি, যেটা মালভূমি বা প্রায় সমতল অঞ্চলে হয়। আর আরেকটা হলো নিম্নগতি, যেটি সমতল বা সমভূমি বা উপকূলীয় অঞ্চলে হয়। এবার জেনে নেওয়া যাক এই তিনটি গতির কয়েকটি বৈশিষ্ট্য। উচ্চগতির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য, যেমন এক্ষেত্রে নদীর গতিবেগ বেশি থাকে, সঞ্চয়ের তুলনায় ক্ষয় বেশি হয়, এক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন ক্যানিয়ন, গিরিখাত প্রভৃতি। এবার জানব নদীর মধ্যগতির কিছু বৈশিষ্ট্য। মধ্যগতিতে কি হয়? নদীর ঢাল অনেকটা কমে যায়। নদীর কি নিম্নক্ষয় থেকে কি হয়? পার্শ্বক্ষয় তুলনামূলক বেশি হয়, তাই তো? আর এক্ষেত্রে নদীতে কি বিভিন্ন রকম সঞ্চয় ঘটেও থাকে। মধ্যগতিতে নদীর সাথে প্রধান নদীর সাথে বিভিন্ন উপনদী এসে মিলিত হয় বা প্রধান নদী থেকে একাধিক শাখা নদী বের হয়। এই ক্ষেত্রে মধ্যগতিতে অনেক সময় নদীকে কৃষিকাজের জন্য জলসেচের হিসাবে ব্যবহার করা হয়। এবার জানব নিম্নগতির বৈশিষ্ট্য। নিম্নগতিতে নদীর গতি
অনেকটাই হ্রাস পায়, বোঝার পরিমাণ বৃদ্ধি পায়। এই সময় নদী ক্ষয়কার্য থাকে না বললেই চলে। শুধু এক্ষেত্রে কী হয়, সঞ্চয়কার্য বেশি লক্ষ্য করা যায়। নদী অগভীর ও চওড়া হয়ে যায়, নদীতে জলসেচ ও নৌপরিবহন বৃদ্ধি পায়। এবার আমরা জানব নদীর কাজ সম্পর্কে। নদী প্রধানত তিনটে কাজ রয়েছে। প্রথমত ক্ষয় কাজ, দ্বিতীয়ত বহন কাজ, তৃতীয়ত সঞ্চয় কাজ। তাহলে জেনে নেওয়া যাক নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কী কী। ক্ষয়কার্যের পদ্ধতিগুলি হলো ঘর্ষণ, অবঘর্ষণ, দ্রবণ, জলপ্রবাহজনিত, আর একটি হলো বুদবুদজনিত ক্ষয়। চলো এবার জেনে নেওয়া যাক নদীর বহন কার্যের বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়াগুলি সম্পর্কে। নদী এক্ষেত্রে প্রধানত চারটি প্রক্রিয়ায় বহন কাজ করে। কি কি জেনে নেওয়া যাক। প্রথম হলো ভাসমান, লম্ফদান, দ্রবণ আর আকর্ষ প্রক্রিয়া। আবার বলছি, চারটে কাজ কি কি, এই চারটে পদ্ধতি কি কি। প্রথমত কি বলেছে আমরা জানব, ভাসমান, লম্ফদান, আকর্ষণ আর একটি দ্রবণ। এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে কি করে, নদী বহন কাজ করে থাকে। তবে নদীর এই বহন কাজ কিছু নির্ণায়ক বা নির্ধারক দ্বারা প্রভাবিত হয়, যেগুলি কি নদীর গতি। নদীর গতি কেমন থাকবে, নদীর গতি যদি বেশি থাকে বহন ক্ষমতা বেশি হয়, নদীর গতি কম থাকলে কি বহন ক্ষমতা হ্রাস পায়। নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে কী হয়, বহন ক্ষমতা বাড়ে। নদীতে জলের পরিমাণ হ্রাস পেলে কী হয়, বহন ক্ষমতা কমে। ভূমির ঢাল আর একটা বলতে পারি, কারণ কি ভূমির ঢাল যত বৃদ্ধি পাবে নদীর বহন ক্ষমতা কী হবে, তত বেশি হবে। অপরদিকে ভূমির ঢাল যত কম হবে বহন ক্ষমতা তত কম হবে। আর একটা কি, ক্ষয়জাত পদার্থের পরিমাণ। এবার দেখা গেল ক্ষয়জাত পদার্থ কতটুকু রয়েছে, যদি বেশি পরিমাণে থাকে তাহলে বহন ক্ষমতা কী পাবে, হ্রাস পাবে। আর কম থাকলে বহন ক্ষমতা কী হবে, ক্ষয়জাত পদার্থের পরিমাণ যদি কম থাকে তখন বহন ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ ক্ষয়জাত পদার্থের সাথে নদীর বহন ক্ষমতার সম্পর্ক কীরূপ, ব্যস্তানুপাতিক। আবার আর একটা বলা যায় আয়তন বা ওজন। যে পদার্থগুলি ক্ষয় করে নিয়ে আসছে নদী, সেই পদার্থের আয়তন বা ওজন যদি অত্যাধিক বেশি হয় তাহলে কী হবে, বহন ক্ষমতা কম হবে। তাহলে কী হবে, বহন ক্ষমতা কম হবে। কিন্তু অপরদিকে যে পদার্থ বা বিষয়গুলিকে নদী ক্ষয় করেছে বা ক্ষয় করে নিয়ে আসছে, সেই বিষয়গুলির যদি ওজন বা আয়তন কম হয় তাহলে কী হবে, বহন ক্ষমতা বৃদ্ধি পাবে, তাই তো। তবে নদীর যে সমস্ত কাজগুলি আছে তা কিন্তু বিশেষ কিছু বিষয় দ্বারা নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয়। যেমন আমি বলতে পারি ভূমির ঢাল, একটু আগে আমি বললাম ভূমির ঢাল বেশি হলে কী হবে, ক্ষয় বেশি হবে, তাই তো, বহন কী হবে, দ্রুত হবে। অপর কি, নদীর জলের পরিমাণ বেশি থাকলে কী হবে, নদীর কি নাব্যতা, তাহলে কী হবে, নাব্যতা বেশি থাকবে, বহন বেশি হবে, সঞ্চয় কম হবে, তাই তো। আর কী হবে, তারপরে জলের বেগ, যদি জলের বেগ খুব বেশি হয় তাহলে কী হবে, ক্ষয়কার্যের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া আরও কিছু আছে, যেমন নদীবাহিত বোঝার পরিমাণ, বোঝা হ্রাস বৃদ্ধির ব্যাপার আছে। তারপরে শিলার প্রকৃতি, তারপরে কি বলবো, যেমন নদী উপত্যকাটি কেমন, তার প্রকৃতি কেমন, সেটাও হবে। অর্থাৎ এই বিষয়গুলি কি দ্বারা কি হচ্ছে, নদীর কি বিভিন্ন কার্য বা কাজ করার যে পদ্ধতি সেগুলো কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, তাই তো। এবার আমরা জানবো নদীর বিভিন্ন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। প্রথমে আমি বলেছিলাম কি নদীর তিনটে কাজ, কি ক্ষয়, বহন আর সঞ্চয়। তাহলে দেখে নেওয়া যাক প্রথম কি ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি। প্রথমেই বলবো ক্যানিয়ন বা গিরিখাত। ক্যানিয়ন ও গিরিখাত কি, এটি সাধারণত কোথায় হয়, নদীর পার্বত্য প্রবাহে। কারণ কি, তখন নদীর জলের গতি বেশি থাকে, নদীর কি হয়, নিম্নক্ষয় বৃদ্ধি পায়, তখন কি হয়, গিরিখাত ও ক্যানিয়নের সৃষ্টি হয়। তারপরেই বলতে গেলে বলবো জলপ্রপাত। এটিও নদীর উচ্চগতিতেই তৈরি হয়। কারণ কি, যখন নদী কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, যদি সেক্ষেত্রে কোমল শিলা ও কঠিন শিলা পাশাপাশি অবস্থান করে, কোমল শিলা তুলনামূলক কি দ্রুত ক্ষয় পায়, ফলে কী হচ্ছে, কঠিন শিলা উঁচু ভূমিরূপ হিসেবে দাঁড়িয়ে থাকে। এবার সেই উঁচু ভূমির উপর থেকে যখন নদীটা নিচের দিকে পড়ে তাকে কি বলবো, আমরা জলপ্রপাত বলবো। তারপরে বলতে গেলে
বলতে পারি মন্থকূপের কথা। কারণ কি, মন্থকূপ কি, নদীর যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় অনেক সময় কি নদীতে ছোটো ছোটো ঘূর্ণনের সৃষ্টি হয়, ফলে কী হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় নদী ছোটো ছোটো গহ্বর বা নদীর যে তলদেশের ভূমিরূপ সেখানে কিছু ছোটো ছোটো খাতের সৃষ্টি করে, সেগুলোকে আমরা কি বলবো, মন্থকূপ বলবো। একটু আগে বলছিলাম আমি কি, জলপ্রপাতের কথা। তাহলে জলপ্রপাতের কথা বলতে গেলে আমাকে এখানে প্রপাতকূপের কথা বলতেই হবে। জলপ্রপাত যে অঞ্চলে তৈরি হয় সে অঞ্চলে কী হয়, যখন কঠিন শিলার উপর থেকে জলটা নিচের দিকে পড়ছে সে অঞ্চলে কি একটি খাতের সৃষ্টি হয় নদীপক্ষে এই সমস্ত খাতগুলি মানে জলপ্রপাত অঞ্চলে সৃষ্ট যে সমস্ত খাতগুলি সেগুলোকে আমরা কি বলবো, প্রপাতকূপ। আবার আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ কি, আবদ্ধ শৈলশিরা। কারণ কি, নদীর গতিপথে যদি একাধিক বাধার সৃষ্টি হয় নদী তখন কি হয়, একে বেঁকে প্রবাহিত হয়, তাই তো। ফলে কি হচ্ছে, আবদ্ধ শৈলশিরার সৃষ্টি হয়। এছাড়া আরেকটি ভূমিরূপ হলো র্যাপিড। এবার জানবো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। নদীর সঞ্চয় কার্য কিন্তু দুটো জায়গায় হয়, মধ্যগতিতেও কিছু কিছু সঞ্চয় কার্য হয়, আবার আরেকটা কি হয় নিম্নগতিতে, যেটা একদম উপকূলীয় অঞ্চলে, তাই তো। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক মধ্যগতিতে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের উদাহরণ। প্রথমে আমরা বলবো পলল শঙ্কুর কথা। পলল শঙ্কু বা পলল ব্যাজনী। পলল ব্যাজনী কি, হঠাৎ করে যখন নদীর উচ্চতা হ্রাস পায় তখন বাহিত পদার্থ নদীর সম্মুখভাগে সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে কি বলবো, পলল শঙ্কু বা পলল ব্যাজনী। তারপর বলবো মিয়েন্ডারের কথা বা নদীবাঁকের কথা। নদীবাঁকটি কি, নদী মধ্যগতিতে ক্ষয়কার্যের ক্ষমতা অনেকটা হ্রাস পায়, ফলে কী হয়, নদী হালকা বাধা পেলেই বেঁকিয়ে যায়, ফলে বেঁকিয়ে বেঁকিয়ে প্রবাহিত হয়। এই যে নদীর আঁকাবাঁকা পথ, এই পথে পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের ফলে যে ভূমিরূপটির সৃষ্টি হয় তাকে মিয়েন্ডার বলে। অর্থাৎ মিয়েন্ডার হলো নদীর কোন রূপটা, আঁকাবাঁকা বা এঁকে বেঁকে প্রবাহিত হয়, সেটিকে বলবো আমরা কি, মিয়েন্ডার বা নদীবাঁক। এরপর যাব অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী প্রথম অবস্থায় যখন মিয়েন্ডারে থাকে, মিয়েন্ডারটা ধীরে ধীরে মিয়েন্ডারে যখন ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হয়, নদী আবার সরলরেখা অনুযায়ী প্রবাহিত হয়। ফলে কি, নদীর পার্শ্ববর্তী যে মিয়েন্ডারের বাঁকা অংশ সেটি নদী প্রধান নদী থেকে আলাদা হয়ে অবস্থান করে, তখন সেটাকে আমরা কি বলবো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার জানবো একদম নিম্ন গতিতে অর্থাৎ উপকূলীয় অঞ্চলের কাছাকাছি সৃষ্ট ভূমিরূপগুলি কী কী, কিসের ফলে সৃষ্ট, সঞ্চয় কার্যের ফলে। প্রথমত প্লাবনভূমি। প্লাবনভূমি কাকে বলে, নদীতে প্লাবনের ফলে নদীর পলিবালি পার্শ্ববর্তী অঞ্চলে জমা হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে সেটাকে প্লাবনভূমি বলে। তারপর যাব স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ বলতে কি, স্বাভাবিক বাঁধ নদীর পলিবালি বন্যার সময় কী হয়, পার্শ্ববর্তী অঞ্চলে জমা হয়ে যে উঁচু বাঁধের ন্যায় ভূমিরূপের সৃষ্টি করে তাকে স্বাভাবিক বাঁধ বলে। কারণ এটি প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, একে কি বলা হয়, স্বাভাবিক বাঁধ বলা হয়। তারপরে যাব বদ্বীপ। বদ্বীপ কাকে বলে, নদীর মোহনার কাছে কী হয়, নদীর গতি সম্পূর্ণরূপে হ্রাস পায়, ফলে কি নদী তার বহে নিয়ে আসা নুড়ি বালি কাঁকড় সব সেই বদ্বীপ মানে মোহনা অঞ্চলে কি করে, জমা করে, ফলে কতকটি গ্রিক অক্ষর ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতন ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলোকে আমরা কি বলবো, বদ্বীপ। তবে এই বদ্বীপকে আবার অনেক ভাগে ভাগ করা হয়। প্রথমত অবস্থান অনুসারে তিনটে ভাগে ভাগ করা হয়, কোথায় অবস্থান করছে সেটা ত্রিকোণাকার, কোনো সময় হ্রদের সৃষ্টি হয় বদ্বীপ, আবার কোনো সময় কি সমুদ্রের সৃষ্টি হয়। আবার আকৃতি অনুসারে বদ্বীপকে চার ভাগে ভাগ করা যায়, কি কি, ধনুক আকৃতি, কতকটা ধনুকের মতো, তীক্ষ্ণক বা তীক্ষ্ণার্ঘ বদ্বীপ, তাই তো, যার সমুদ্রের দিকের অংশটি কি করাতে দাঁতের ন্যায় তীক্ষ্ণ। তারপরে কি ক্ষারীয় বদ্বীপ, অনেক সময় খাড়ির ভিতরে যে বদ্বীপটার সৃষ্টি হয় তখন সেটাকে কি বলবো, ক্ষারীয় বদ্বীপ। আর তারপরে আছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ, কারণ কি এই বদ্বীপটার আকৃতি কতকটা পাখির পায়ের ন্যায় হয়। তারপরে মানে পরবর্তীতে আরেকটি ভাগ আছে কি, গঠনের ভিত্তিতে বদ্বীপকে আবার দুই ভাগে ভাগ করা যায়, গঠনমূলক বদ্বীপ আর ধ্বংসাত্মক বদ্বীপ। গঠনমূলক বদ্বীপ কাকে বলে, যেক্ষেত্রে সমুদ্র জোয়ার ভাটা আর প্রভাব ছাড়াই আপনি নদীর কাজের ফলে যে বদ্বীপ গঠিত হয় সেটাকে কি বলবো, গঠনমূলক বদ্বীপ।
অর্থাৎ এটি কি হয়, এটি প্রধানত নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বা নদীবাহিত পলি বালি নুড়ি প্রভৃতির সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। অপর আরেকটি হলো ধ্বংসাত্মক বদ্বীপ। কি বললাম? ধ্বংসাত্মক বদ্বীপ। এক্ষেত্রে বদ্বীপটি কি জোয়ার ভাটা ও সমুদ্রের তরঙ্গের আঘাতে বিভিন্ন সময় কি হচ্ছে, আকৃতি আয়তন অনবরত পরিবর্তন হতেই থাকে। বোঝা গেল? তাহলে ধ্বংসাত্মক বদ্বীপ কাকে বলবে? যখন কোনো একটি বদ্বীপের আকৃতি জোয়ার ভাটা সমুদ্র তরঙ্গ প্রভৃতির কারণে সর্বদা পরিবর্তিত হয় বা আকৃতির পরিবর্তন লাভ করে, তখন সেটাকে কি বলবো? ধ্বংসাত্মক বদ্বীপ। এবার দেখে নেওয়া যাক বদ্বীপ সৃষ্টিতে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বদ্বীপ সৃষ্টি কোন কোন বিষয়গুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়। পলির পরিমাণ, তাই তো? কারণ নদীতে পলির পরিমাণ যদি কম থাকে তাহলে কি বদ্বীপ ভালোভাবে গঠিত হতে পারবে না। আর পলি বেশি থাকে তাহলে কী হবে? ভালোভাবে নদী বদ্বীপ সৃষ্টি করতে পারবে, তাই তো? কারণ সুতরাং কী হবে, নদীটিকে কী হতে হবে? পলিযুক্ত হতে হবে। অপরদিকে বলতে গেলে উপনদীর সংখ্যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। কারণ যত উপনদী থাকবে তত পলি বালির পরিমাণ কী হবে? প্রধান নদীতে বৃদ্ধি পাবে, তাই তো? কারণ উপনদীগুলি কী করবে? অনেক পলি বালি নিয়ে এসে প্রধান নদীতে যুক্ত করবে। দ্বিতীয়ত নদীর দৈর্ঘ্য, তাই তো? নদী যত দীর্ঘ হবে তার বিভিন্ন কাজ বা বহন ক্ষয় প্রভৃতির সময় বেশি পাবে, ফলে কী হবে? নদীতে পলির পরিমাণ বৃদ্ধি পাবে। সমুদ্র যদি শান্ত থাকে, অর্থাৎ শান্ত সমুদ্র কি হয়? বদ্বীপ গঠনে সহায়ক। কারণ কি? সমুদ্রের ঢেউ ও জোয়ার ভাটা দ্বারা সহজে কি বদ্বীপের আকৃতির পরিবর্তন ঘটবে না বা বদ্বীপ গঠন ব্যাহত হবে না। তারপরে মোহনাটি কী হতে হবে? অগভীর হতে হবে। কারণ অগভীর মোহনা ছাড়া বদ্বীপ গঠন অসম্ভব। কারণ কি? যদি মোহনার গভীরতা কম থাকে তাহলে সহজে বদ্বীপ গঠিত হতে পারবে। বায়ুপ্রবাহ সর্বদা কী হতে হবে? নদীর স্রোতের বিপরীত দিকে, তাই তো? নদীর স্রোতের বিপরীত দিকে হলে কি হবে? তাহলে কি পলি বালিটা সহজে সমুদ্রের তলদেশে প্রবাহিত হয়ে যেতে পারবে না। বিপরীত দিকে থেকে আসলে কি হবে? পলি বালিটাকে বাধা দেবে। জলের ঘনত্ব যত বেশি হবে তত কী হবে? বদ্বীপ গঠন সহায়ক বা বদ্বীপ গঠন সহজে সম্ভব হবে। সমুদ্রে লবণের পরিমাণ কি করে? পলিকে সঞ্চয় হতে সাহায্য করে। অর্থাৎ লবণের পরিমাণ যত বেশি হবে বদ্বীপ তত কি তাড়াতাড়ি বা দ্রুত তৈরি হবে। পরিবেষ্টিত বা আবদ্ধ সমুদ্র, যখন কোনো সমুদ্র বিভিন্ন অংশ স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত হয় সেক্ষেত্রে কি বদ্বীপ সহজেই গঠিত হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, সবার আগে সমস্ত বিষয়গুলি সম্পর্কে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।